চলো নেক্সট পার্টে চলে আসি। ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট দেওয়া হলো। নাও কামিং টু দ্য সেল ওয়াল। আমি কিন্তু প্ল্যান্ট সেল, অ্যানিমেল সেল সবগুলোকে আমরা একসঙ্গে আগে ডিফার করে দিয়ে তারপরে কোনগুলো প্ল্যান্ট সেলে থাকে, কোনগুলো অ্যানিমেল সেলে থাকে, পরে সেগুলোকে আলাদা করে বলে দিতে হবে। অলরেডি আমি অনেক কিছু বলে দিয়েছি তোমাদের। এখন আমরা সেল ওয়ালে আসি। সেল ওয়াল বলতে গেলেই আমাদের মাথায় আসবে আমাদের বাড়ির চারপাশে যে ওয়াল থাকে, ওয়ালগুলো অনেক বেশি হার্ডার হয়। মেমব্রেন পর্দা, আমাদের বাড়িতে যে পর্দাগুলো সেগুলো নরম হয়, সফট হয়। সেই থেকে তোমরা মনে করতে পারো বাইরের যে প্রাচীর আছে, ওয়ালটা আছে, সেই ওয়ালের সঙ্গে সেল ওয়ালকে কম্পেয়ার করে পড়াটা করো। আর সেল ওয়াল থাকে সবসময় প্ল্যান্ট সেলে। কাজে প্ল্যান্ট সেলে এই পার্টটা তোমাদের মাথায় রাখতে হবে। চলো আমরা এর মধ্যে এখন এন্ট্রি নিয়ে ফেলি। দেখো এই যে সেলটি দেখছো এটা এক্সক্লুসিভলি একটা প্ল্যান্ট সেল। দিস সেল ইজ কমপ্লিটলি এক্সক্লুসিভলি প্ল্যান্ট সেল। প্ল্যান্ট সেলের মধ্যে যে থিক যে মেমব্রেনটি আছে, দিস ইজ অ্যাকচুয়ালি সেল ওয়াল। আর পাশের এই যে ছোট ছোট পার্টগুলো দেখছো এগুলো অন্য সেলের কম্পার্টমেন্টের জন্য আংশিক অংশ করে তোমাদের ছবি এঁকে দেখিয়ে দিতে হয়। কারণ এখানে আরেকটা সেল আছে, এখানে আরেকটা সেল আছে, এখানে আরেকটা সেল আছে, এরকম ভাবে বিভিন্ন দিকে অন্যান্য সেলগুলো লেগে থাকে। তার মধ্যে একটা সেলকে আমরা দেখাচ্ছি, তার জন্য ব্রাঞ্চগুলো এঁকে দিতে হয়। তাহলে সেল ওয়াল কি? ইট ইজ নন লিভিং মেটেরিয়াল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নন লিভিং, রিজিড মানে শক্ত, আগের মতো ফ্লুইড মোজাইকের মতো মডেলের মতো তারা প্যারালালি তারা মুভ করে না, একদম শক্ত হয়ে থাকে, রিজিড হয়ে থাকে। ফাউন্ড আউটার টু দ্য প্লাজমা মেমব্রেন, প্লাজমা মেমব্রেনের বাইরে থাকে। মনে রাখবে যে প্লাজমা মেমব্রেনের কথা এখন তোমাকে বললাম এটা অ্যানিম্যাল সেলে তো থাকেই, প্ল্যান্ট সেলেও প্লাজমা মেমব্রেন থাকে। তাহলে প্ল্যান্ট সেলের প্লাজমা মেমব্রেনের বাইরে এক্সট্রা প্রোটেকশন দেওয়ার জন্য রয়ে যায় সেল ওয়াল। সেল ওয়াল অফ অ্যালগি ইজ মেড আপ অফ, অ্যালগির সেল ওয়াল এটা কিন্তু পরীক্ষায় খুব আসে, সেলুলোজ, গ্যালাক্ট্যান্স, দেন ম্যানালস, এগুলো কিছু প্রোডাক্টস। এছাড়া আছে মিনারেলস লাইক ক্যালসিয়াম কার্বনেট, CaCO3। ক্যালসিয়াম যে কোনো সময় জানো চুনের মতো শক্ত। এই ধরনের মেটেরিয়ালগুলো দিয়ে সেল ওয়াল তৈরি হয়। তাদের অ্যালগির ক্ষেত্রে বা শ্যাওলা যেগুলোকে বলে থাকি তাদের সেল ওয়ালটা কিন্তু টু হার্ড হয় না, ক্যালসিয়াম কার্বনেট মেনলি থাকে। কিন্তু প্ল্যান্ট সেলে গেলে সেগুলো এই মেটেরিয়ালগুলো বদলে যায়, সেই জন্য এই নামগুলো মাথায় রাখবে। সেলুলোজ মেন কম্পোনেন্ট রাখবে, এছাড়া বিভিন্ন ধরনের মিনারেল লাইক ক্যালসিয়াম কার্বনেট এবং ম্যানান্স বলে একটা কম্পোনেন্ট থাকে। এগুলো সম্পর্কে তোমাদের কিন্তু এক্সামে আসে। ইন আদার প্ল্যান্টস, অন্য প্ল্যান্টে যদি আমরা অ্যালগি বাদ দিয়ে অন্যান্য প্ল্যান্টের কথা বলি, ইট কন্টেইনস নাম্বার ওয়ান সেলুলোজ। সেলুলোজ আর দ্য কমন ফর অ্যালগি অ্যান্ড প্ল্যান্ট সেল, বাট নর্মাল প্ল্যান্ট সেল, আদার প্ল্যান্ট সেল, টেরিস্ট্রিয়াল প্ল্যান্ট সেল বা অ্যাকোয়াটিক প্ল্যান্ট সেলের মধ্যে হেমিসেলুলোজ, হেমি মিনস হাফ, সেলুলোজের থেকে অল্প নরম, পেকটিন, প্রোটিন, এছাড়া লিগনিন, সুবেরিন, এই ধরনের ফ্ল্যাভোনয়েড, এই ধরনের মেটেরিয়ালগুলো থাকে সেলের আউটার ওয়ালে। ক্যালসিয়ামটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বিকজ ক্যালসিয়াম পেকটেট, পেকটিন সেল ওয়ালের একটা মেইন কম্পোনেন্ট, এটা এক্সামে খুব আসে। তাহলে ক্যালসিয়াম পেকটেট বা পেকটিন অ্যানিমেল সেলে থাকেন না, প্ল্যান্ট সেলে থাকে। আমরা কিছুক্ষণ পরেই বলবো মিডিল ল্যামেলা বলে একটা পার্ট আছে, যেটা সেল ওয়ালের পার্থক্য যখন দেখাবো পুরো সেল ওয়ালটাকে মোটা করে, তখন বুঝতে পারবে সেল ওয়ালের মধ্যে মিডিল ল্যামেলা পার্ট থাকে, সেখানে ক্যালসিয়াম পেকটেট, ক্যালসিয়াম দিয়ে তৈরি একটা কম্পোনেন্ট থাকে। সেল ওয়ালের আমরা একটু ডিটেলে যাওয়ার চেষ্টা করি। নাও সি দ্য সেল ওয়াল। এই দেখো একটা টিপিক্যাল সেল ওয়াল। এই স্ট্রাকচারটি কিন্তু যে কোনো ইন্টারনেটও অ্যাভেলেবেল আছে, তোমরা দেখে নিতে পারো। প্ল্যান্ট সেল ওয়াল স্ট্রাকচার কিরকম থাকে? একটা আউটার লেয়ার থাকে, একটা ইনার লেয়ার থাকে, আর একটা হচ্ছে মিডিল ল্যামেলা। মনে রাখবে এখানে তোমাদের মিডিল ল্যামেলাটা, নামটা মিডিল ল্যামেলাটাকে ওপরে দেখানো হচ্ছে, এটাকে নিয়ে তোমাদের একটা কনফিউশন হতে পারে। আমি একটু পরে কনফিউশনটা দূর করে দিচ্ছি। আগে সেল ওয়ালের একটা পার্ট দেখে নাও, আমি তারপরে মিডিল ল্যামেলাটা কেন এখানে ওপরে দিল সেটা তোমরা ইজিলি বুঝতে পারবে।
এবার প্রাইমারি সেল ওয়াল বেশ মোটা থাকবে, আরেকটা হচ্ছে প্লাজমা মেমব্রেন খুব পাতলা থাকবে। তাহলে প্লাজমা মেমব্রেন অ্যানিমেল সেলেও থাকে এবং প্ল্যান্ট সেলেও থাকে। এই যে প্লাজমা মেমব্রেনের প্রোটিন বাইলেয়ার, ইয়েলো কালারের প্রোটিন বাইলেয়ার দেখছো, আর তার মাঝখানে গ্রিন কালারের আমাদের লিপিড বাইলেয়ার দেখতে পাচ্ছ, এটা কিন্তু প্ল্যান্ট সেলেও দেখতে পাওয়া যায়। আর প্রাইমারি সেল ওয়াল, সেটার মধ্যে খুব ইম্পর্টেন্ট স্ট্রাকচার থাকে পেকটিন। আমি কিছুক্ষণ আগে যেটা বললাম, ক্যালসিয়াম পেকটেট, যেটা মিডিল ল্যামেলার সঙ্গে কিছুটা জড়িয়ে থাকে, কাছাকাছি থাকে। আর আছে ক্রস লিঙ্কিং গ্লাইক্যান, এটাও খুব ইম্পর্টেন্ট। ক্রস লিঙ্কিং, এই দেখো এই যে ছোট ছোট লিঙ্কগুলো দেখছো পাইপের মতো, এরকম অসংখ্য পাইপ আছে। কারণ এরপরে তোমাদের কাছে সিমপ্লাস্টিক, অ্যাপোপ্লাস্টিক এই পাথওয়েগুলো বলবো। কারণ যখন সেল ওয়াল দিয়ে কোনো ওয়াটার একটা সেলের থেকে আরেকটা সেলে পাস হয়ে যায়, তাকে আমরা অ্যাপোপ্লাস্টিক পাথওয়ে বলি। আর এই অ্যাপোপ্লাস্টিক পাথওয়ে দিয়ে, অর্থাৎ এখান দিয়ে ওয়াটার এখান দিয়ে এন্ট্রি নেয়, এই পুরো নালীটার মধ্যে দিয়ে ওয়াটার বাইরে বেরিয়ে চলে আসে। এইভাবে প্রত্যেকটা এই যে মাঝখানের গ্লাইক্যান যে মডেলগুলো আছে, এই মডেলগুলোর মধ্যে দিয়ে এইভাবে ওয়াটার পাস হতে থাকে সেল ওয়ালের মধ্যে দিয়ে। সব কয়টাই দেখো পুরো পাইপের মতো দেখতে, এরকম অসংখ্য পাইপ যেন বিছিয়ে দেওয়া আছে সেল ওয়ালের মধ্যে। আমি এখানে তোমাদের প্রাইমারি, সেকেন্ডারি এই লেয়ারগুলোকে নিয়ে আমি একটু বোঝানোর চেষ্টা করছি, আগে তোমরা একটু দেখে নাও। দেখো আমরা যদি এটাকে একটু দেখে নিই, কিরকম ভাবে দেখবো একটু ভালো করে বোঝার চেষ্টা করো। দুটো সেল, আমি এখানে একটুখানি হালকা আঁকার চেষ্টা করছি। এটা একটা প্ল্যান্ট সেল, তার শেপ আছে, এবং এখানেও আরেকটা প্ল্যান্ট সেল আছে। ছবিটা ইগনোর করো, কারণ এটা কম্পিউটার জেনারেটেড আঁকা, তো এটা একটু ঝামেলা হয়। এবার এই যে দুটো সেল, আরো একটা সেল আছে এখানে, আঁকলাম না। এবং এই দুটো সেলের মিডিল বরাবর, এই দুটো সেলের মিডিল বরাবর একটা লেয়ার থাকে, যাকে বলা হয় মিডিল লেয়ার, মিডিল ল্যামেলা। এবার এই মিডিল ল্যামেলার বোথ সাইডে, ঠিক এই সাইডেও একটা লেয়ার থাকে, আবার ঠিক তার প্যারালাল ওই সাইডেও আরেকটা একই রকম লেয়ার, একটু মোটা হয়ে গেল বাট একই রকম থাকবে। এই যে মিডিল লেয়ারটা একদম মিডিলে, যেটা একটু বড় করে, যে আবার মাঝখান দিয়ে এঁকে দিচ্ছি, একটু বড় করে আঁকছি, এটা মিডিল লেয়ার। ঠিক তারপরে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড সাইডে দুটোই লেয়ার হবে, এটাকে বলছে প্রাইমারি সেল ওয়াল, এবং এ পাশে লেগে আছে তাকেও বলছে প্রাইমারি সেল ওয়াল। এটা এই সেলের প্রাইমারি, ওটা ওই পাশের সেলের প্রাইমারি সেল ওয়াল, ঠিক আছে। মাঝখানে নিউক্লিয়াস তো সেলের মধ্যে থাকেই, এটা সেন্টারে না থাকে সাইডে থাকে, কারণ প্ল্যান্ট সেল অনেক সময় সাইডে থাকে, আবার সেন্টারেও থাকতে পারে। এবার আরেকটা সেল ওয়াল থাকবে প্রাইমারির পরে, এই পরে লেগে থাকবে, তাকে বলে সেকেন্ডারি সেল ওয়াল, এবং এখানেও আরেকটা সেল ওয়াল থাকবে, তাকে বলে সেকেন্ডারি সেল ওয়াল। তাহলে কিরকম, এটা যদি মাঝখানে আরেকবার আঁকি, একদম মিডিলে চলে গেল মিডিল ল্যামেলা, তারপরে চলে এলো প্রাইমারি সেল ওয়াল এ পাশে, প্রাইমারি সেল ওয়াল এই পাশে, দুটো থাকলো। তারপর আরেকটা থিকার লেয়ার থাকবে সেকেন্ডারি সেল ওয়াল, আবার এ পাশে আসবে একটা সেকেন্ডারি সেল ওয়াল। এটাকে যদি আমরা একটু প্যাটার্ন দিয়ে এঁকে দিই, এই যে মিডিল লেয়ার থেকে, মিডিল ল্যামেলা থেকে বেরিয়ে আসছে যে দাগ দিয়ে দিচ্ছি, এগুলো সবকটা প্রাইমারি সেল ওয়াল, ঠিক আছে। প্রাইমারি মিডিল ল্যামেলার সঙ্গে লেগে আছে, কোনটা মিডিল ল্যামেলা, এই যে টিক দিয়ে দিচ্ছি, এটা মিডিল ল্যামেলা, এবং তারপরে তার চারিদিকে লেয়ারগুলো লেগে আছে প্রাইমারি সেল ওয়াল। এরপরে আছে সেকেন্ডারি সেল ওয়াল, এই যে এ পাশে আমি যে প্যারালাল দাগ দিয়ে দিচ্ছি, দিজ আর দ্য সেকেন্ডারি সেল ওয়াল। তাহলে সেকেন্ডারি সেল ওয়াল আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে, আবার সেকেন্ডারি সেল ওয়াল লেফট হ্যান্ড সাইডেও আছে। এবার যেই সেকেন্ডারি সেল ওয়ালগুলো আমরা আঁকা শেষ করে ফেলেছি, ঠিক তারপরে সেলটা শুরু হবে। তারপর একদম পাতলা একটা লেয়ার থাকে এই দিকের সেলের জন্য, আবার এই দিকের সেলের জন্য আরেকটা পাতলা লেয়ার থাকে। এই লেয়ারটাই কিন্তু আমাদের রিয়েলি সেই প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেন। এবার এই সেল মেমব্রেনটাকে যদি আমরা ক্রস করি, তাহলে এখানে যে লেয়ারটি এসে যাবে, এগুলোকে বলে সাইটোপ্লাজম বা প্লাজমা। তাহলে কিভাবে, আমরা সেন্টার থেকে এই দিকে একবার গেলাম, এই দিকের একটা সেল ক্রিয়েট করলো, আবার সেল মেমব্রেন থেকে আবার এ পাশে গেলাম, এখানে মিডিল ল্যামেলা থেকে যদি আমরা এদিকে ওয়ালগুলো দেখি, এখানে আর একটি সেল ক্রিয়েট করলো। এই দুটো সেলে, এইগুলো হচ্ছে ভ্যাকুওল, এই সেলেরও এটা ভ্যাকুওল, এখানে নিউক্লিয়াস হয়ে যায়, নিউক্লিয়াসটা যে কোনো দিকে তোমরা করতে পারে। এইভাবে করে কিন্তু সেলের লেয়ারটা, আমাদের স্ট্রাকচারটা তৈরি থাকে। তাহলে বুঝতে পেরেছো, এইভাবে আমাদের লেয়ারগুলো জমে যায়। তাহলে
সেল ওয়ালের আমাদের স্ট্রাকচারটা তোমাদের সামনে বলে দিলাম। এবার সেল ওয়ালের কিছু ফাংশন আছে। সেল ওয়ালের ফাংশনের মধ্যে আছে ইট গিভস শেপ টু দ্য সেল, অবভিয়াসলি সেল ওয়ালের ফাংশন শেপ দিয়ে দিবে। ইট প্রোটেক্টস দ্য সেল ফ্রম দ্য মেকানিক্যাল ড্যামেজ অ্যান্ড ইনফেকশন। মেকানিক্যাল ড্যামেজ মানে কোথাও কোনো কেটে গেল ফেটে গেল এগুলোর থেকে এরা প্রোটেক্ট করে। ইট হেল্পস ইন সেল টু সেল ইন্টারাকশন, কারণ আমি আগে বলেছি প্রত্যেকটা সেল ওয়ালের মধ্যে প্লাজমোডেজমাটা নামে কানেক্টর ডোর থাকে। এই প্লাজমোডেজমাটা দিয়েও তারা কমিউনিকেট করে, আবার সেল ওয়াল দিয়েও কিছু কমিউনিকেশন হয়, যে অ্যাপোপ্লাস্টিক পাথওয়ে বললাম, ওয়াটার একটা সেলের থেকে আরেকটা সেলে পাস হয়ে চলে যায়। ইট অ্যাক্টস অ্যাজ আ ব্যারিয়ার টু দ্য আনডিজারেবল ম্যাক্রোমলিকুলস। এটা বেশ কিছু ম্যাক্রোমলিকুল আছে যেগুলো আনডিজারেবল। ম্যাক্রোমলিকুল মানে প্রোটিন, ফ্যাট। প্রোটিন মানে কি, যে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া প্রোটিন দিয়ে তৈরি থাকে, সেগুলো ম্যাক্রোমলিকুল, সেগুলো বড় বড় সাইজের হয়। সেগুলোকে ভেতরে এন্ট্রি করতে বাধা দিচ্ছে কে? সেল ওয়াল, প্ল্যান্টের সেল ওয়াল। সেজন্য প্ল্যান্টের ডিজিজ তুলনামূলকভাবে কম হয় অ্যানিমেলের তুলনায়। মনে রাখবে সেল ওয়াল একটা গ্রেট প্রোটেকশন দেয়। আমাদের হিউম্যান বিং এর মধ্যে যদি সেল মেমব্রেনের বদলে সেল ওয়াল থাকতো, আমরা আরেকটু বেশি প্রোটেক্টেড হতাম। সেল অর্গানেলে ইন ইউক্যারিওটিক সেল যেটা আমরা করাচ্ছিলাম, তার মধ্যে আমরা এখন চলে এসেছি আমাদের পরবর্তী টপিক, তার নাম এন্ডোমেমব্রেন সিস্টেম। এর আগে আমি তোমাদের এন্ডোমেমব্রেন সিস্টেম নিয়ে যেটা পড়িয়েছি বা যেটা তোমাদের বলেছি তাকে বলা হতো GERL সিস্টেম, বা জি মানে গলগি, ইআর মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এবং লাইসোজোম, এল ফর লাইসোজোম, এবং তার সঙ্গে অনেকে আবার ভ্যাকুওলকেও জুড়ে দেয়। তাহলে আমরা যদি তার স্ট্রাকচারটি আসি দেখি, আমরা প্রথমেই পেয়ে যাব আমাদের ভেরি ইম্পর্টেন্ট স্ট্রাকচার, তার নাম গলগি বডি। চলো আমরা এই সম্পর্কে যে লেখাগুলো পাচ্ছি সেই লেখাগুলোকে নিয়ে একবার একটু দেখে নেবার চেষ্টা করি। ইট ইজ এ গ্রুপ অফ মেমব্রেনাস অর্গানেলস হ্যাভ কোঅর্ডিনেটেড ফাংশন, অর্থাৎ একটা আরেকটার সঙ্গে জড়িয়ে আছে, এই জন্য বলা হয় GERL সিস্টেম, বা গলগি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং লাইসোজোম, তার সঙ্গে ভ্যাকুওল। দে ইনক্লুড এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আমি আগেই বলেছি তোমাদের, গলগি কমপ্লেক্স বা গলগি অ্যাপারেটাস, লাইসোজোম এবং ভ্যাকুওল। এরা একে অপরের সঙ্গে একেবারে কানেক্টেড হয়ে আছে, তার জন্য এটাকে আমরা একটা সিস্টেমের মধ্যে রেখেছি, এন্ডোমেমব্রেন সিস্টেম। আমরা যে ছবিটা এখানে দেখতে পাচ্ছি সেটা কিন্তু দেখো এভাবে একটা কানেকশনটা লক্ষ্য করা যাচ্ছে। দেখো একদম সেন্টার পার্টে যেটা রয়ে গেছে সেটা তো আমাদের এই সিস্টেমের মধ্যে পড়ছে না, তবুও লাইসোজোম। তার মাঝখানে আছে এটা লাইসোজোম নয়, এটা নিউক্লিওলাস, দ্যাট ইজ সেন্টার পার্টে হচ্ছে নিউক্লিওলাস। তারপরে এটা আমাদের নিউক্লিয়াস বা নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজমকে ক্রস করার পরেই আমরা যাকে দেখতে পাচ্ছি সেটা হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এবং তার গায়ে দেখো আগেই বারবার বলেছি ডট লাইক স্ট্রাকচারস আছে, এগুলোকে বলা হয় আমাদের রাইবোজোম। ঠিক আছে, এবং এরপরে সেই রাইবোজোম গুলোর থেকে এই যে সিস্টার্নি বেরিয়ে এসে রাইবোজোম গুলো আরেকটু নেটওয়ার্ক করে দিয়ে এখান থেকেই তারা গলগির সঙ্গে এই যে পার্টটি দেখছো এটা হচ্ছে গলগি অ্যাপারেটাস বা গলগি কমপ্লেক্স। গলগি কমপ্লেক্সের থেকে বেরিয়ে গিয়ে আমাদের সিক্রেটারি সেল ডট আকারে বেরিয়ে গিয়ে এইভাবে লাইসোজোম কনভার্ট করছে, লাইসোজোম ভেসিকেল বা ভ্যাকুওল গুলো এসে লাইসোজোমে কনভার্ট করছে, এবং লাইসোজোমের মধ্যে খুব স্ট্রং এনজাইম কন্টেন করে, এবং লাইসোজোম গুলো আস্তে আস্তে করে একেবারে সেল মেমব্রেনের কাছে আসে। এই দেখো সেল মেমব্রেনের কাছে এসে এরা সেল মেমব্রেনের সঙ্গে ফিউজ করে যায়, এবং মনে রাখবে এরা ফিউজ করে যায়, যদি ফিউজ না করে ভেতরেই ব্রাস্ট করে যেত লাইসোজোম গুলো, তাহলে সেল নিজে থেকেই মরে যেত। এটাকে অ্যাপোপ্টোসিস বা সেল ডেথ বা অনেকে সুইসাইড অফ দ্য সেলও বলে থাকে। এবং শেষ পর্যন্ত এই যে ছোট ছোট পোর গুলো আছে আমাদের মেমব্রেনের উপর দিয়ে, সেখান দিয়ে সেলের থেকে বেশ কিছু সিক্রেটরি মেটেরিয়াল বেরিয়ে আসে। এখানে যদি কোনো সেল, আমি আগেই বলেছিলাম কিউবয়েডাল স্ট্রাকচার সেলগুলোর মধ্যে এনজাইম, হরমোন বা অন্যান্য ক্ষরণ পদার্থ বা সিক্রেটরি মেটেরিয়াল যখন সিক্রেট করে, সেগুলো কিন্তু আসলে এই লাইসোজোমের মধ্যে থেকেই তারা সেল দিয়ে সিক্রেট করে বেরিয়ে যায়, এবং সেগুলো আমাদের নানা মেটাবলিক কাজে লাগে এবং আদার সেলের মধ্যে গিয়ে সেগুলো এফেক্ট করে। এভাবে আমাদের এন্ডোমেমব্রেন সিস্টেম নিয়ে এখন আমরা ওয়ান বাই ওয়ান একটু ভালো করে ডিসকাস করে দেব।
চলো এন্ডোমেমব্রেন সিস্টেমের আমাদের যে পার্টগুলো আসছে তার নাম সবার প্রথমেই বললাম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা এন্ডোপ্লাজমীয় জালিকা বাংলায় বলে। দেখো আবারও সেই একই কথা বলেছি, আমাদের এখানে যে ছবিটি দেখতে পাচ্ছ এটা নিউক্লিওপ্লাজম এবং এখানে নিউক্লিয়াসের ডাবল মেমব্রেন স্ট্রাকচার দেখছি এবং তারপরে এই যে ফোল্ডেড স্ট্রাকচারগুলো দেখছো এই ফোল্ডেড স্ট্রাকচারগুলোকে আমরা বলে থাকি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং তারপরে আর এই যে ছোট পার্টটি দেখলো এটাকে বলা হয় রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রাফ আবারও বলেছি কেন, এই যে স্মল স্মল ডট লাইক স্ট্রাকচার রাইবোজোম এদের গায়ে লেগে ফেলে এই যে এটাকে একটা রাফ শেপে দিয়ে দিয়েছে এবং এদেরই পাশে যেখানে রাইবোজোমটা লেগে নেই, যেখানে রাইবোজোম তাকে বলা হয় আমরা SER বা স্মুথ এন্ডোপ্লাজমীয় রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। দেখো এই রেটিকুলামগুলোর গায়ের মধ্যে কোনো রাইবোজোম লেগে নেই এবং স্মুথ এবং রাফ এই দুটো এন্ডোপ্লাজমীয় রেটিকুলামের ডিফারেন্ট ফাংশন রয়ে গেছে। তাই আমরা ওয়ান বাই ওয়ান এগুলো আমরা একটু ডিসকাস করে যাই, ডিসকাস করলে আমরা বুঝতে পারবে বিষয়টা আরো পরিষ্কার হবে তোমাদের কাছে। কারণ এন্ডোপ্লাজমীয় রেটিকুলাম ইজ এ ভেরি ইম্পর্টেন্ট স্ট্রাকচার যেগুলো নিউক্লিয়াসের কাছেই আমাদের লেগে থাকে। দিজ আর নেটওয়ার্ক অফ টাইনি টিউবুলার স্ট্রাকচার, কাজে এই যে ছোট্টগুলো সেগুলো হচ্ছে টিউবের মতো দেখতে বা নালিকার মতো দেখতে টিউবুলার স্ট্রাকচার সিক্রেটেড ইন দ্য সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের মধ্যে এরা স্ক্যাটার্ড, এরা ছড়িয়ে ছিটিয়ে থাকে। সিক্রেটেড মানে সিক্রেটারি ফাংশন থাকে, আমি সিক্রেটেড কথাটা হবে না, এখানে হবে স্ক্যাটার্ড বা ছড়িয়ে ছিটিয়ে থাকে, এরকম আশেপাশে এরা ছড়িয়ে ছিটিয়ে থাকে সাইটোপ্লাজমের মধ্যে। ER divides in the intracellular space into two compartments, একটা হচ্ছে lumen inside the ER and extralumen cytoplasm। কাজেই ER এর মধ্যে যে সিক্রিশন গুলো হয় মনে রাখবে, সেই সিক্রিশন গুলো ER এর মধ্যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে একটা স্পেস থাকে, সেই স্পেসের মধ্যে লুমেন যেটাকে আমরা লুমেনিয়াল বলা হয়, অর্থাৎ ইনসাইড ER এর একদম ভেতরের মধ্যে কিছু সিক্রিশন হয়। মনে রাখবে এই সিক্রিশন গুলোই এরা এই যে পুরো প্যাচ গুলো দিয়ে এরা ক্রমাগত চলতে চলতে গলগি বডিতে গিয়ে পৌঁছে যায়। আর আরেকটা থাকে এক্সট্রা লুমেনিয়াল যেটা সাইটোপ্লাজমের মধ্যে সিক্রেট করে দেয় ER থেকে বেরোনো যে প্রোডাক্ট গুলো আছে। মনে রাখবে ER এর মধ্যে একদম ফ্রেশলি ম্যানুফ্যাকচার যে প্রোটিন সেগুলো জমা থাকে। ERs আর টু টাইপ, রাফ অ্যান্ড স্মুথ। এর আগেই বলে দিয়েছিলাম রাফ যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে তাকে বলা হবে RER বা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং স্মুথ থাকে বলে অর্থাৎ রাইবোজোম থাকে না বলে এদেরকে বলা হয় S ফর স্মুথ অ্যান্ড ER বা এন্ডোপ্লাজমীয় রেটিকুলাম। এইটুক ইনফরমেশনের পরে আমরা নেক্সট পার্টে চলে যাব। দেখো বারবার বলছি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রাফ হয় কারণ তার মধ্যে রাইবোজোম গায়ের মধ্যে লেগে থাকে আর রাইবোজোম ইজ এ প্রোটিন ফ্যাক্টরি, এখান থেকে তারা প্রোটিন তৈরি করে দিয়ে দেয়। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা ER গুলোকে আরেকটু যদি স্পষ্ট করে ছবি তোমাদের সামনে তুলে ধরা যায় তাহলে এইভাবে দেখতে পাবে। ফার্স্ট টাইম দেখে নাও, আবার RER কে দেখালাম উইথ রাইবোজোম, এখানে নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিয়ার এনভেলপের গায়ে লেগে থাকে এরা এবং দেখো এটা নিউক্লিয়াস এবং তার মাঝখানে ছোট্ট করে নিউক্লিওলাসও আছে, নিউক্লিওলাস এখানে আমরা দেখাচ্ছি না। এবং তারপরে তারও সাইড থেকে বেরিয়ে থাকে যে কালারফুল গুলো দেখছো এইগুলোর গায়ে কোনো রাইবোজোম নেই, এগুলোকে আমরা বারবার বলছি যাতে তোমাদের মনে থাকে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা স্মুথ এন্ডোপ্লাজমীয় জালিকা। যারা বাংলা মিডিয়াম নিয়ে পড়ো তাদের কথা মাথায় রেখে আমি কথাটা বলে দিলাম। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কিছু স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স আছে সেগুলো আমরা একটু জেনে নেব। বিয়ার রাইবোজোমস অলরেডি আমরা বলে দিয়েছি। অন দেয়ার সারফেস মানে তার বাইরের উপরের দিকে, সারফেস মানে বাইরের আউটার সাইডে। আরিয়ার ইজ ফ্রিকুয়েন্টলি অবজার্ভড ইন সেল অ্যাক্টিভিটি ইনভলভ ইন প্রোটিন সিনথেসিস, অর্থাৎ যেহেতু রাইবোজোম লেগে থাকে এবং রাইবোজোম প্রোটিন সিনথেসিসের জন্য ডেডিকেটেড তাই আরিয়ারের মধ্যেই প্রোটিনগুলো সিনথেসিস হয়ে লেগে থাকে অ্যান্ড দে আর রেসপন্সিবল ফর এনি কাইন্ড অফ সিক্রিশন। They are extensive and continuous with the outer membrane of nucleus. নিউক্লিয়াসের আউটার মেমব্রেন আমরা একটা প্রান্তকে দেখিয়েছি এভাবে পুরোটা ঘিরে থাকে, একদম পুরোটা এইভাবে ঘিরে আরিয়ার গুলো অবস্থান করে একটা নেটওয়ার্কের মতো।
এটা ড্রয়িংটাও কিন্তু ইম্পর্টেন্ট। এগুলো আমি যতগুলো জিনিস পড়াচ্ছি সেগুলোর ড্রয়িং গুলো তোমাদের ভালো করে শিখে রাখতে হবে। এরপর আছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেটাকে নিয়ে তোমাদের একটু বলে দিই। এসিআর, রাইবোজোমস আর অ্যাবসেন্ট, এদের ক্ষেত্রে রাইবোজোম থাকে না। ইট ইজ দ্য মেজর সাইট ফর সিনথেসিস অফ লিপিড। এরা কিন্তু প্রোটিন সিনথেসিস করে না। এদের মনে করবে যে লিপিড সিনথেসিসের বা লিপিড যেগুলো আমরা যদি কেউ অতিরিক্ত লিপিড খেয়ে ফেলি, সেই লিপিডগুলো স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে এক্সেস অবস্থায় জমা থাকে। লিপিড লাইক কি কি লিপিড থাকে? স্টেরয়েডাল হরমোনস আর সিনথেসাইজড ইন এসিআর, ভেরি ইম্পর্টেন্ট। আমাদের মধ্যে অনেক স্টেরয়েড হরমোন আছে, বিশেষ করে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন। এই যে এগুলো সিক্রিট করে, ইস্ট্রোজেন প্রোজেস্টেরন ওভারি থেকে সিক্রিট করে, টেস্টোস্টেরন টেস্টিস থেকে সিক্রিট করে, সেখানকার যে সেলগুলো থাকে তার মধ্যে যে স্মুথ এন্ডোপ্লাজমীয় রেটিকুলামগুলো থাকে তার মধ্যে এই ধরনের লিপিড সলিউবল বা স্টেরয়েড হরমোনগুলো এই জায়গাতে সিক্রিট করে। কাজে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম না থাকলে মনে রাখবে স্টেরয়েড হরমোনস রিলিজ হওয়া আমাদের অসুবিধে ছিল। আজকে আমাদের স্টেরয়েড হরমোনের ম্যাক্সিমাম ইম্পর্টেন্সই আছে টু রিচ টু দ্য অ্যাডাল্টহুডে পৌঁছবার জন্য। এবার আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ক্ষেত্রে গলগি অ্যাপারেটাসে চলে আসব। তবে তার আগে আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ক্ষেত্রে আরেকটা কথা আমার মনে পড়লো, সেটা তোমাদের একটু জানিয়ে রেখে আমি গলগি অ্যাপারেটাসে আসছি। কিরকম? যারা বেশি পরিমাণে অ্যালকোহল কনজিউম করে, মনে রাখবে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ক্ষেত্রে তার টক্সিক মেটেরিয়ালগুলোকেও সে জমা করে রাখে। এবং মনে রাখবে লিভারের মধ্যে যে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলো আছে সেগুলো যদি ওভারলোডেড হয়ে যায় ওই লিভারের কোনো অ্যাক্টিভিটির কারণে বা ওভার অ্যালকোহলিজমের কারণে, তখন সেখানে যখন জমা থাকতে পারে না, ওভারলোডেড হয়ে যায়, তখন সেখানে আমাদের লিভার সিরোসিস বা লিভারের প্রবলেম আসতে শুরু করে, ফ্যাটি লিভার এসে আসতে শুরু করে। কেউ বেশি পরিমাণে ফ্যাট খেলেও হতে পারে, ও এক্সেস অ্যালকোহল খেলে হতে পারে, কারণ লিভার আমাদের একটা ইম্পর্টেন্ট বডির একটা সিভ বা ছাঁকনির কাজ করে। তাই জন্য লিভারকে ক্লিন রাখবার জন্য ওয়াইনের আমাদের কনজাম্পশন করা উচিত নয়। ম্যাক্সিমাম ফ্যাটি ফুড থেকে আমাদের দূরে থাকতে হয়, কারণ যারা জাঙ্ক ফুড, ফ্যাটি ফুড বেশি করে খাবো এবং তার টক্সিক মেটেরিয়াল এবং ফ্যাটি মেটেরিয়ালগুলো সেই লিভারের স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে একটা ওভারলোড ক্রিয়েট করবে, এবং ওভারলোড ক্রিয়েট করলে লিভারের মধ্যে এক্সেস ফ্যাট হয়ে জমা হয়ে যায়, যেভাবে ফ্যাটি লিভার দেখা যায়। কাজে এই ব্যাপারটা কিন্তু একটু মনে রাখতে হবে। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অ্যাকচুয়ালি আমাদের খুবই হেল্পফুল একটা পার্ট। প্রত্যেকটা সেলে থাকে, প্রত্যেকটা সেলে কোথাও কম বা কোথাও বেশি থাকে। খুব ইম্পর্টেন্ট রোল রয়ে গেছে এই স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অ্যাজ ওয়েল অ্যাজ যেটা রাইবোজোম সহ রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, বোথ দ্য কেসেসে। চলো এবার আমরা গলগি অ্যাপারেটাস নিয়ে কাজ করি। মনে রাখবে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের থেকে একটু দূরে গলগি অ্যাপারেটাস এমন একটা জায়গায় অবস্থান করে তার আশেপাশে অন্য কোনো অর্গানেলি থাকে না। সেই জন্য গলগি অ্যাপারেটাসের আশেপাশের এলাকাটাকে আমরা বলে থাকি জোন অফ এক্সক্লুশন। জোন অফ এক্সক্লুশন একটা ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন, যেখানে গলগি অ্যাপারেটাসের আশেপাশে অন্য কোনো অর্গানেলিস লাইক মাইটোকন্ড্রিয়া বা অন্য আরো যেগুলো আছে, প্লাস্টিড যদি প্ল্যান্ট সেল হয়, সেই সমস্ত অর্গানেলগুলোর একটু অ্যাবসেন্স লক্ষ্য করা যায়। বিকজ গলগির কাজগুলো খুবই ইন্টেন্সিভ কাজ। কারণ গলগি সব থেকে ইম্পর্টেন্ট কথা তোমাকে বলবো যে গলগি কাজ করে হচ্ছে অনেকটা কুরিয়ার কোম্পানির মতো। এই জায়গাটা আগে বলে নি, তারপরে লেখাটাকে পড়বো। মনে করো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, পার্টিকুলারলি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে যখন প্রোটিন সিনথেসিস হচ্ছে, সেই প্রোটিনগুলো ভেসিকেলের মাধ্যমে, ছোট ছোট ভেসিকেল মানে কতগুলো আমাদের ভেহিকেল মিডিয়াম বলে, সেই ভেসিকেলের মাধ্যমে আস্তে আস্তে সেটা গলগি অ্যাপারেটাসের কাছে এসে পৌঁছে যায়। ঠিক আছে, এবার গলগি বডি কি করে, সেগুলো অনেকটা ওয়্যার হাউসের কাজ করে। আমি আরেকটু বুঝিয়ে দেব। এবং গলগি সেটাকে জমা করে রেখে তারপরে সেটা আবার একটা ভেসিকেলের মাধ্যমে বের করে দিয়ে সে লাইসোজোমে ট্রান্সফার করে দেয়। মানেটা কি, ধরো অনেক কি যারা অ্যামাজন থেকে তোমরা পারচেস করো বা ফ্লিপকার্ট থেকে পারচেস করো, কি করে অ্যামাজন, ফ্লিপকার্ট, তাদের কিছু ওয়্যার হাউস আছে। তারা কিন্তু কোনো প্রোডাক্ট প্রডিউস করে না, তারা ম্যানুফ্যাকচারও করে না।
তারা কি করে, আজকে আমি বা তুমি যারা আমরা কনজিউমার আছি, তারা যখন অ্যামাজনকে একটা অর্ডার দিই, অ্যামাজন করে কি সেই অর্ডারটা তার কোম্পানির থেকে দেয়, অথবা তার ওয়্যার হাউসে সে যখন জমা করে রাখে, সে জমা করা সে কিনে রাখে, সেখান থেকে অ্যাজ পার অর্ডার সে সেটাকে আমার তোমার কাছে পাঠিয়ে দেয়। তাহলে ওয়্যার হাউসগুলো কি ম্যানুফ্যাকচার করছে না, সেখানে প্রোডাক্ট তারা কিনে জমা রাখছে, এবং কুরিয়ার কোম্পানি যেরকম করছে সেগুলোকে জাস্ট খালি তারা একটা প্যাকিং করছে, প্যাকিং করে দিয়ে পাঠিয়ে দিচ্ছে। ঠিক এখানেও গলগি বডির মধ্যেও যে ফ্রেশলি এনজাইম বা হরমোন বা যা কিছু সিক্রেটরি মেটেরিয়ালগুলো এন্ডোপ্লাজমিক রেটিকুলামে আছে, সেগুলোকে তারা ওই ওয়্যার হাউস হিসেবে গলগি বডিতে তারা পাঠিয়ে দিচ্ছে। গলগি বডি কি করে, সেগুলোকে প্যাকিং করে দেয়, প্যাকিং করে দিয়ে তারা যে যার ডেস্টিনেশনে পাঠিয়ে দিতে তারা হেল্প করে। ঠিক আছে, এইভাবে করে কিন্তু গলগির কাজটা চলে, খুব ইন্টারেস্টিং কাজ। সবার আগে আমি দুটো জিনিস দেখিয়ে দেব, একটা হচ্ছে সিস ফেজ আর একটাকে বলে ট্রান্স ফেজ। খুব ইম্পর্টেন্ট দুটো ফেজ গলগির, এটা মনে রাখতে হবে। মনে রাখবে সিস ফেজ মানে হচ্ছে যেখান দিয়ে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দিয়ে সে যখন তার যে প্রোটিন প্রোডাক্টগুলোকে রিসিভ করছে, রিসিভ করে এখানে সে স্টোর করছে, এখানে স্টোর করছে বিভিন্ন, এগুলো ছোট ছোট সিস্টার্নি বলা হয়। এই যে ছোট ছোট নামগুলো আছে এগুলোকে সিস্টার্নি বলা হয়, এবং সিস্টার্নির মধ্যে ইনার লুমেন আছে, ভাঁজ বা ফোল্ডগুলোকে আমরা লুমেন বলে থাকি। এই লুমেনের মধ্যেও কিছুটা কাজ করে। এর আগেই তোমাদের বলে দিয়েছি ইনকামিং ট্রান্সপোর্ট ভেসিকল, অর্থাৎ এই ভেসিকলগুলো আসছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এসে এখানের মধ্যে তারা ফিউজ করে যাচ্ছে, ফিউজ করে এখানে প্রসেস হয়ে যাওয়ার পরে এরা এখান থেকে ড্রপলেট আকারে বাইরে বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ ট্রান্সফেজ দিয়ে এগুলো আমি যেরকম ভাবে অ্যারো করে তোমাকে দেখিয়ে দিচ্ছি, তারা ডেস্টিনেশন বা যেখানে সাপ্লাই করতে হবে সেখানে তারা চলে যায়। অর্থাৎ যে দিক দিয়ে রিসিভ করে, রিসিভিং এন্ডের নাম সিস ফেস, ফেস মানে মুখ, যেটা নিউক্লিয়াসের দিকে ফেস করে থাকে, এই যে এই দিকে থাকে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের দিকে ফেস করে থাকে। আর যেটা নিউক্লিয়াস থেকে অ্যাওয়ে বা দূরে থাকে তাকে বলা হয় ট্রান্সপোর্ট করার জন্য তারা রেডি হয়ে আছে, অর্থাৎ মালগুলোকে বা প্রোডাক্টগুলোকে তারা ডেস্টিনেশনে পৌঁছে দেবে। এবং এইভাবে নিউলি ফর্মিং ভেসিকেল, দেখো এই যে ভেসিকেলগুলো ফর্ম করতে শুরু করেছে, জাস্ট ডট আকারে বেরিয়ে যায় এবং তারপরে নতুন ভেসিকেল ফর্ম করলো। এই ভেসিকেলগুলো তারপরে গিয়ে এগুলোকে বলে সিক্রেটারি ভেসিকেল, এগুলো আলটিমেটলি গিয়ে লাইসোজোমের সঙ্গে ফিক্স করে যায় বা লাইসোজোমের সঙ্গে একসঙ্গে মিলে যায়, এবং এগুলোই আলটিমেটলি লাইসোজোমকে গ্রো করাতে সহায়তা করে। খুব হাইলি স্ট্রং এনজাইম ভরা থাকে এই সমস্ত ভেসিকেলগুলোর মধ্যে। মনে রাখবে এই ভেসিকেলগুলোই কিন্তু শেষে লাইসোজোমে কনভার্ট করে যায়। এবার আমরা গলগি অ্যাপারেটাসের কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে দিই। ডেন্সলি স্টেইনড রেটিকুলার স্ট্রাকচার নিয়ার নিউক্লিয়াস, এরা হচ্ছে ডেন্সলি স্টেইনড। আমরা যদি সেলের মধ্যে স্টেইনিং আমরা দিয়ে থাকি তাহলে দেখা যাবে এরা নিউক্লিয়াসের যেমন স্টেইন করে ফেলে, সেরকম গলগি অ্যাপারেটাসটা কম্পারেটিভ টু বিগার সাইজের হয় বলে এরা ডিপলি ডেন্সলি স্টেইনড হয়ে যাবে বা কালার নিয়ে নেবে। ফার্স্ট অবজার্ভ বাই ক্যামিলো গলগি, ক্যামিলো গলগির নামটা এখানে ইম্পর্টেন্ট। 1898 ইয়ারটা একটু মনে রাখবে। ক্যামিলো গলগি, তার নাম থেকেই নামটা এসছে গলগি কমপ্লেক্স বা গলগি অ্যাপারেটাস। দে কনসিস্ট অফ ফ্ল্যাট চ্যাপ্টা ডিস্ক শেপেড স্যাক, যেগুলোকে সিস্টার্নি বলা হচ্ছে। এই যে চ্যাপ্টা চ্যাপ্টা ছোট্ট ছোট্ট অংশ, শুধু এই উপরে যেটা লাইট কালার, রেড লাইট কালার, লাইট হালকা রঙের যে রেডিশ কালার দেখছো সেইটাকে বলা হয় সিস্টার্নি। এদের শেপটা কতটুকু? 0.5 থেকে 1 মাইক্রন পর্যন্ত হয়ে থাকে ইন ডায়ামিটার। দিজ আর স্ট্যাকড প্যারালাল টু ইচ আদার। এরা দেখো প্রত্যেকটা প্রায় প্যারালালই হয়ে আছে, এই যে প্যারালাল প্যারালাল প্যারালাল, অলমোস্ট প্যারালাল হয়ে আছে। ঠিক আছে, এইভাবে ওরা স্ট্যাকড হয়ে থাকে প্যারালালি। সিস্টার্নি, নেক্সট ইনফরমেশন, আর কনসেন্ট্রিক্যালি অ্যারেঞ্জড কনভেক্স সাইজ, যেটাকে কনভেক্স, আমরা কনভেক্স লেন্স তোমরা জানি, নিউক্লিয়াসের দিকে যেটা থাকে তাকে কনভেক্স, অর্থাৎ এই যে শেপটা দেখছো কনভেক্স, এই শেপটা আমাদের কাছে কনভেক্স শেপে নিয়ে নিয়েছে। আমরা লেন্সের কনভেক্স লেন্স জানো, কনভেক্স ফেস, এটাকে বলা হয় সিস ফেস, ভেরি ইম্পর্টেন্ট।
and trans phase are totally different but interconnected. Totally different means তারা অনেকটা কনকেভ টাইপের হয়ে থাকে এবং তার অপোজিট সিস ফেজের এইদিকে যদি সিস ফেজ থাকে ট্রান্স ফেজ হবে তার অপোজিট ফেজে। আর কনভেক্স মনে রাখবে কনকেভ, সরি এটাকে আমরা কনভেক্স না বলে কনকেভ অর্থাৎ খোড়ল হয়ে আছে, এভাবে গর্ত হয়ে আছে কনকেভ। উঁচু হয়ে থাকলে কনভেক্স বলি বা গর্ত হয়ে থাকলে তাকে কনকেভ বলি। লেন্সের ক্ষেত্রে তোমরা জানো কনভেক্স লেন্স কনকেভ লেন্স, এই যে দিকটা খোড়ল হয়ে আছে এইভাবে কনকেভ শেপে, এর নিচটা এরকম চ্যাপ্টা হয়ে থাকে, ভেতরটা ঢুকে থাকে, তাই কনকেভ শেপটাকে বলা হয় সিস ফেজ হুইচ ইজ ফেসিং দ্য নিউক্লিয়াস। জেনারেলি নিউক্লিয়াসের দিকেও ফেস করে থাকে। এটা গলগি অ্যাপারেটাস নিয়ে কিছু মেজর ইনফরমেশন তোমাদের আমি দিয়ে দিলাম। এবার আমরা গলগির আরো কিছু ফাংশন নিয়ে ডিসকভার করব। এর আগে আমি তোমাদের বলেছি যে এটা অনেকটা কুরিয়ার কোম্পানির মতো কাজ করে, সেই জায়গাটা মনে রাখার জন্য তোমাদের কাছে আমি বলে দিয়েছি। এবার তার কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো তোমাদের কাছে নিয়ে রাখছি। দেখো সেই ইনফরমেশন গুলো এক এক করে আসছে আমাদের কাছে। ইট সিক্রেটস materials to the intracellular targets or outside the cell, সেলের আউটসাইডে থাকে। this material to be packed as vesicle, এই যে আগে তোমাদের প্যাকড এন্ড প্যাকেজ করার কথা বলেছিলাম যে তারা কুরিয়ার কোম্পানির মতো প্যাকেজ করে দেয়। as vesicle from ER or endoplasmic reticulum and fuses with the cis phase and moves towards the ট্রান্স ফেজ, অর্থাৎ যে দিক দিয়ে রিসিভ করে এই দিক দিয়ে রিসিভ করছে সিস ফেজ দিয়ে এবং ট্রান্স ফেজ দিয়ে তারা ট্রান্সপোর্ট করে দিচ্ছে বা বের করে দিচ্ছে। এবারে দিস প্রোটিন আমরা বলবো প্রোটিন সিনথেসাইজড বাই দ্য রাইবোজোম অন দ্য ইআর। এন্ডোপ্লাজমিক রেটিকুলামে প্রোটিন সিনথেসিস হলো ক্লাস 12 এ পুরো প্রোটিন সিনথেসিস নিয়ে তোমাদের বলবো। আর মডিফাইড in the cisternae of the Golgi apparatus, modified মানে এখানে প্যাকেজড হয়, আগেই বলেছি। before they are released from the trans phase, ট্রান্স ফেজের দিকে রিলিজ হবার আগে তারা একটা প্যাকেজিং করে নেয় বা তার চারিদিকে একটা লেয়ার লেগে যায় ওই প্যাকেজ করার সময় যাতে সাইটোপ্লাজমের মধ্যে ব্রাস্ট করে যেতে না পারে, কারণ এখানে অনেক পাওয়ারফুল এনজাইম বা প্রো এনজাইম রূপে থাকে। নেক্সট পয়েন্টে পড়বো ফরমেশন অফ গ্লাইকোপ্রোটিন অ্যান্ড গ্লাইকোলিপিড, অর্থাৎ এইভাবে তারা গ্লাইকোপ্রোটিন অ্যান্ড গ্লাইকোলিপিড যেগুলো লাইসোজোমের কাছে সাপ্লাই করে দেওয়ার পরে লাইসোজোম সেটাকে আরো মডিফাই করে স্ট্রং এনজাইমে কনভার্ট করে। কারণ এনজাইম তৈরি হতে গেলে এই গ্লাইকোপ্রোটিন গ্লাইকোলিপিড এই মেটেরিয়ালগুলো দরকার হয় যেগুলো প্রোটিন দিয়ে মেনলি তৈরি হয় এবং সেই প্রোটিনাস মেমব্রেনগুলো আমাদের কাছে, সেই প্রোটিন রিলেটেড মেমব্রেনগুলো লাইসোজোমের দরকার আছে টু ফর্ম দ্য এনজাইমস, এবং এনজাইম সেল থেকেই সিক্রেট করে তোমরা জানো। কাজেই কিভাবে দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গলগি অ্যাপারেটাস সিস এরিয়া থেকে তারা ট্রান্স এরিয়া দিয়ে ট্রান্সপোর্ট করে গেল লাইসোজোমের মধ্যে, আমরা একটু পরেই আমরা এটা দেখতে পাবো। এন্ডোমেমব্রেন সিস্টেমের আমাদের পরবর্তী মেমব্রেনে চলে এসেছি, তার নাম লাইসোজোম। ভেরি ইম্পর্টেন্ট, এটা অনেক জায়গাতেই এই নামটা তোমরা জানো। আমাদের বডির এটাকে বলা হয় সুইসাইডাল ব্যাগ, কারণ কোনো কারণে সেল যদি রংলি পারফর্ম করতে শুরু করে তাহলে এই লাইসোজোমগুলো নিজেরাই ব্রাস্ট হয়ে গিয়ে এনজাইম দিয়ে গোটা সেলটাকে অ্যাপোপ্টোসিস করে দেয়। ক্যান্সার ডিটেকশনের ক্ষেত্রে বা ক্যান্সার কোষের আলোচনার ক্ষেত্রে এই লাইসোজোমের একটা ইম্পর্টেন্ট রোল আছে। এই সেই লাইসোজোমটাকেও ভেরি মাইনিউট স্ট্রাকচার, সেটাকে বড় করে দেখানো হয়েছে এবং এর মধ্যে রয়ে গেছে স্মল পোরের মতো দেখতে ছোট ছোট ডটের মতো আছে, দিজ আর এনজাইমস। দেখো মেমব্রেন বাউন্ড অর্গানেল, এটা কিন্তু সিঙ্গেল মেমব্রেন বলা চলে। অর্গানেলি ভেসিকুলার স্ট্রাকচার ফর্মড বাই দ্য প্রসেস অফ প্যাকেজিং ইন দ্য গলগি অ্যাপারেটাস। তাহলে গলগি অ্যাপারেটাস যে প্যাকেজ করেছে সেই প্যাকেজটা এর কাছে গিয়ে পৌঁছে গেছে। এরপরে দিস লাইসোজোম ভেসিকলস contain almost all types of hydrolytic enzyme বলেছি। কেন হাইড্রোলাইটিক বলছে? হাইড্রোলাইটিক মানে ওয়াটার সলিউবল, ঠিক আছে। হাইড্রোলেজ
কারো কারো নাম আছে হাইড্রোলেজ, একটা এনজাইমের নাম মনে রাখবে হাইড্রোলেজ। সবশেষে যদি ASE, এই যে ASE এই কথাটা থাকে তাহলে বুঝতে পারবে সেই নামটা এনজাইমের নাম বলা হয়েছে। লাইপেজ, এটাও একটা এনজাইমের নাম। মোস্ট অফ দ্য এনজাইমে নেমিং সিস্টেমে ASE না সবশেষে একটা এস লাগানো মানে সেটাকে প্লুরাল করে দেওয়া হয়েছে। ASEটাই আসল শব্দ মনে রাখবে। প্রোটিয়েজ, দেখো এটার ক্ষেত্রে ASE লেখা আছে। অ্যান্ড কার্বোহাইড্রেজ, অর্থাৎ এগুলো কি করে? লাইপেজ লিপিডকে ডাইজেস্ট করে, প্রোটিয়েজ প্রোটিনকে ডাইজেস্ট করে, কার্বোহাইড্রেসকে ডাইজেস্ট করে। এগুলোকে অ্যামাইলেজও বলা হয়, অর্থাৎ অ্যামাইলোলাইটিক এনজাইম যেগুলো আছে সেগুলোকে অ্যামাইলেজও বলা হয়। কাজে অ্যামাইলেজও এই ভেসিকেলগুলোর মধ্যে বা লাইসোজোমগুলোর মধ্যে জমা থাকে। অ্যাট দ্য অ্যাসিডিক পিএইচ, অর্থাৎ পিএইচটা যদি একটু অ্যাসিডিক হয়ে যায় মানে 7 এর থেকে ডাউন হয়ে যায়, দে ডাইজেস্ট কার্বোহাইড্রেট। এরা যদি অ্যাসিডিক হয়ে থাকে তারা কার্বোহাইড্রেটকে ডাইজেস্ট করতে সাহায্য করে। তোমরা জানো আমাদের পেটের মধ্যে HCl রিলিজ হয়। HCl কি করে? এনভায়রনমেন্টকে অ্যাসিডিক করে দেয়। এই যে এনভায়রনমেন্টটা, আমাদের স্টমাকের এনভায়রনমেন্টটা অ্যাসিডিক হয়ে গেল, ইমিডিয়েটলি একটা সিগন্যাল জেনারেট করলো লাইসোজোমের কাছে। লাইসোজোম সেই সিগন্যালটা নেওয়ার পরেই লাইসোজোম সেখান থেকে তার সারফেসে উঠে গেল। সারফেসে উঠে গিয়ে সেখান থেকে সে অ্যামাইলেজ অর কার্বোহাইড্রেজ, এই যে এনজাইমটা যেটা কার্বোহাইড্রেটকে ডাইজেস্ট করে, আমরা যখন ভাত খাই বা যে কোনো ধরনের কার্বোহাইড্রেট ফুড গ্রহণ করি তখন তারা ওই কার্বোহাইড্রেজ বা অ্যামাইলেজ এই পার্টগুলোকে তারা সিক্রেট করে দেয় অ্যাসিডিক এনভায়রনমেন্টে আসার পরে। কিন্তু এছাড়া অ্যাসিডিক এনভায়রনমেন্টে আসার পরে প্রোটিন, লিপিড অ্যান্ড নিউক্লিক অ্যাসিড এরা সকলকেই ডাইজেস্ট করবার ক্ষমতা থাকে যদি এনভায়রনমেন্টটা অ্যাসিড হয়। এবং মনে রাখবে ওই অ্যাসিডিক এনভায়রনমেন্ট করার জন্য কি অদ্ভুতভাবে আমাদের বডিতে HCl সিক্রেট করার জন্য কিছু অক্সেন্টিক সেল আমাদের বডিতে আগে থেকেই ম্যানুফ্যাকচার করা আছে। এবং লাইসোজোম কিন্তু তখনই তারা এই সিক্রেশনটা করে যদি অ্যাসিডিক এনভায়রনমেন্ট না হয়, তখন কার্বোহাইড্রেজ, প্রোটিয়েজ, লাইপেজ এই ধরনের যে এনজাইমগুলো সেগুলো সিক্রেট করে না। আমি কিন্তু খুব বেসিক ইনফরমেশন বলে দিলাম, কাজে মনে রাখবে এই সঙ্গে তোমরা একটা কানেক্ট করে নেবে প্রত্যেকটা ইনফরমেশনের সঙ্গে। এরপরে যখন ডাইজেস্টিভ সিস্টেম তোমাদের কাছে পড়াবো, ডাইজেস্টিভ সিস্টেমে এই বিষয়টা তোমাদের কাছে আরো পরিষ্কারভাবে ক্লিয়ার করে চলে আসবে। তখন বুঝতে পারবে যে কিভাবে HCl সিক্রেট করলো এবং তারপরে HCl কেন HCl সিক্রেট হয়, কিভাবে তারা প্রোটিনকে ডাইজেস্ট করবার জন্য প্রোটিয়েজ এনজাইম কিভাবে ট্রিগার্ড হয়, প্রোটিয়েজ এনজাইম এই লাইসোজোম থেকেই বেরিয়ে চলে আসে সেলের। ঠিক আছে, এরপরে এন্ডোমেমব্রেন সিস্টেমেরই এদের আরেকজন মেম্বার আছে যাকে আমরা বলে ফেলি ভ্যাকুওলস। ভ্যাকুওলের কথা যদি বলবো, মোস্ট অফ দ্য সেলে ভ্যাকুওল কোন একটা স্টোরেজের কাজ করে। স্টোরেজ বলতে গেলে দেখো আমি যে ছবিটা এখানে দেখতে পাচ্ছি এটা যে প্ল্যান্ট সেল। প্ল্যান্ট সেলের মধ্যে অনেক কিছুই সিক্রেট করা হয়। প্ল্যান্ট সেলের মধ্যে অনেক এক্সক্রিটরি মেটেরিয়াল থাকে। সেন্ট্রাল ভ্যাকুওল, ভ্যাকুওলটা একদম সেন্ট্রালি বিরাট বড় একটা ভ্যাকুওল থাকে। সেন্ট্রালি ভ্যাকুওল থাকে বলে তোমরা একটা কথা আমি এখন বলে দিই, যখনই প্ল্যান্ট সেল আঁকবে তখন কিন্তু নিউক্লিয়াসটাকে সবসময় সাইডের দিকে আঁকবে। এই ছবিটা দেখে বুঝতে পারছো, এই যে দেখতে পাচ্ছ নিউক্লিয়াসটা ভ্যাকুওল তাকে ধাক্কা দিয়ে একদম সাইডের দিকে বা কোণার দিকে সরিয়ে দিয়েছে। তার জন্য অ্যানিমেল সেল আঁকতে গিয়ে কেউ যদি সেন্টারে নিউক্লিয়াসটা এঁকে ফেলে তাহলে ব্যাপারটা একটু রং হয়ে যাবে। যদিও একটা কথা বলছি, যেগুলো মেরিস্টেমেটিক সেল প্ল্যান্টের থাকে, যেগুলো নিউলি ফর্ম সেল, সেখানে ভ্যাকুওলের ফর্মেশনটা বেশি হয় না বলে সেখানে সেলটা বা নিউক্লিয়াসটা সেলের মধ্যে অনেকটা সেন্ট্রালি লোকেটেড থাকে। কিন্তু যদি স্লাইট ম্যাচিওর হয়ে যায় প্ল্যান্ট সেল তাহলে নিউক্লিয়াসটা ধাক্কা দিয়ে কোণের দিকে সরে যায়। এই যে দেখো কোণের দিকে সরে গেছে, এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট মনে রাখতে হবে। আমরা এখানে আলোচনা করতে চলেছি ভ্যাকুওল নিয়ে। ভ্যাকুওলকে নিয়ে আমরা কি ইনফরমেশন পাই? দিস আর দ্য মেমব্রেন বাউন্ড স্পেস ফাউন্ড ইন সাইটোপ্লাজম। ঠিক আছে, সাইটোপ্লাজমের পাশে থেকে এই যে ওর পাশে যে একটা ছোট্ট মেমব্রেন আছে একে টোনোপ্লাজমও বলা হয়। টোনোপ্লাজম ভ্যাকুওলের পাশের এই মেমব্রেনটাকে, চারিদিক থেকে যে মেমব্রেন আছে
ভ্যাকুওলের, এটাকে টোনোপ্লাজম বলে। দেখো কি সুন্দর ধাক্কা দিয়ে ও নিজের বেশ বড় সড়ো আকারে বসে পড়েছে, বাকি অর্গানেলগুলো বেশ খানিকটা চেপে চেপে আছে। এইদিকে প্লাস্টিডকে দেখা যাচ্ছে, মাইটোকন্ড্রিয়া আছে, এগুলো কিন্তু সব প্লাস্টিড। প্ল্যান্ট সেল, বুঝতে পেরেছো, প্ল্যান্ট সেলের ভ্যাকুওলটা বিগার হয়। ইট কন্টেইনস, ভ্যাকুওল কন্টেইনস ওয়াটার অবভিয়াসলি, স্যাপ, স্যাপ মানে সাম ওয়াটারি মেটেরিয়াল, এক্সক্রিটরি প্রোডাক্ট, এর আগেই তোমাদের বলেছি এক্সক্রিটরি প্রোডাক্ট, যেমন ধরো রাবার গাছকে যদি আমরা কেটে দিই বা যে কোনো গাছ আছে যেগুলো থেকে ল্যাটেক্স বেরিয়ে আসে, সেই ল্যাটেক্সগুলো কিন্তু এই ভ্যাকুওলের মধ্যেই জমা থাকে। কেটে দিলে ভ্যাকুওলগুলো ফাটিয়ে সেল থেকে সেগুলো বেরিয়ে চলে আসতে শুরু করে। অ্যান্ড আদার মেটেরিয়ালস নট ইউজফুল ফর দ্য সেল, সেলের জন্য যেগুলো বেশি দরকার নেই, সেল কি করে, প্ল্যান্ট সেল ভ্যাকুওলের মধ্যে সেগুলো জমা করে দেয়। ভ্যাকুওল সেটাকে ব্রাস্ট আউট করে দেয় বা বডি থেকে অনেক সময় বের করে দেয়। রিমেম্বার, একটা জিনিস ছোট্ট কথা তোমাদের মনে করিয়ে দিই, প্ল্যান্ট সেলের যেগুলো খারাপ জিনিস, যেগুলো এক্সক্রিটেড প্রোডাক্ট, সেগুলো কিন্তু অ্যানিমেলের জন্য বেনিফিশিয়াল। প্ল্যান্ট যা কিছুই তার বডির থেকে এক্সক্রিট করে দেয় সেগুলো অ্যানিমেলের জন্য বেনিফিশিয়াল। একটা জিনিস তো তোমরা ছোটবেলা থেকে জানো, অক্সিজেন, অক্সিজেন প্ল্যান্টে বেশি জমে যাওয়া ভালো না। অক্সিজেন প্ল্যান্টের কাছে একটা এক্সক্রিটরি মেটেরিয়াল, কিন্তু ওই অক্সিজেনই আবার অ্যানিমেলদের জন্য বেনিফিশিয়ারি মেটেরিয়াল। ঠিক সেরকমই এই ভ্যাকুওলের মধ্যে যা থাকে সেটা প্ল্যান্টের জন্য একটু টক্সিক হলেও অ্যানিমেলের জন্য কিন্তু তা টক্সিক নয়। মনে রাখবে যে আয়ুর্বেদীয় যে সমস্ত ওষুধ গাছগাছরা হয়, সেই গাছগাছরা কারোর মূল, শিকড়, ছাল, লতা পাতা এগুলো বেটে যে লাগানো হয়, আগেকার দিনে এগুলো চিকিৎসায় বেশি হতো, সেগুলো কিন্তু এই যে ভ্যাকুওলের মধ্যে যেগুলো জমা থাকে সেগুলোকেই আমরা আমাদের মেডিসিনাল ভ্যালুর জন্য ইউটিলাইজ করি এবং আমাদের অনেক কিছু উপকারে লাগে। তাহলে প্ল্যান্টের অনেক কিছুই আমাদের উপকারে লাগে এই জায়গাটা, এবং সেগুলো ভ্যাকুওলে জমা থাকে, মনে রেখো। দেখো, ভ্যাকুওল ইজ বাউন্ডেড বাই, মনে রাখো যেটা কিছুক্ষণ আগে আমি বললাম, ভ্যাকুওল ইজ বাউন্ডেড বাই টোনোপ্লাস্ট, আর সিঙ্গেল মেমব্রেন, একটা সিঙ্গেল মেমব্রেন স্ট্রাকচার থাকে, তাকে বলা হয় টোনোপ্লাস্ট। ভেরি ইম্পর্টেন্ট, এই টোনোপ্লাস্ট ইনফরমেশনটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। ভ্যাকুওলের চারদিকে থাকে, আমি ছবি দেখিয়ে বুঝিয়ে দিলাম যাতে তোমাদের সহজে মনে পড়ে। ইন প্ল্যান্টস সেলস দ্য ভ্যাকুওলস ক্যান অকুপাই আপ টু 90%, এই যে আমি আগেই দাগিয়ে রেখেছি, অফ দ্য টোটাল ভলিউম অফ দ্য সেল। টোটাল ভলিউমের এখানে তো তাও 90% নেই, কিন্তু অনেক প্ল্যান্ট সেলের মধ্যে আমরা দেখেছি প্রায় 90% এরিয়া, প্ল্যান্ট সেলের বিগার সেল হলে এরিয়া কভার করে থাকে ভ্যাকুওলস, সিক্রেটারি মেটেরিয়াল সহ, অথবা ওয়াটার তার মধ্যে ডিপোজিট হয়ে থাকে। আর বাকি অর্গানেলগুলো, সাইটোপ্লাজমটা একদম সাইডে চলে যায়, পেরিফেরাল অঞ্চলে চলে যায়, ধাক্কা দিয়ে ভ্যাকুওল অনেকটা বড় হয়ে নিউক্লিয়াসকেও একদম প্রান্ত দেশে ছেড়ে দেয়। এই যে প্রান্ত দেশে নিউক্লিয়াসের সরে যাওয়া, এইটাকে বলি প্রাইমর্ডিয়াল ইউট্রিকল। তোমরা প্রাইমর্ডিয়াল ইউট্রিকল, আমি অনেক সময় বলি হোয়াট ইজ প্রাইমর্ডিয়াল ইউট্রিকল, বলতে হবে ডিউ টু দ্য প্রেজেন্স অফ ভ্যাকুওলস, নিউক্লিয়াস এন্ড আদার সেলুলার অর্গানেলস অ্যাকচুয়ালি সেলের একদম প্রান্ত দেশ ঘিরে বা সাইডে ঘেঁষে পড়ে যায়। এই যে এই অবস্থায় প্ল্যান্টের মধ্যেই দেখতে পাওয়া যায় প্রাইমর্ডিয়াল ইউট্রিকালের এই পজিশনটি। কাজে প্রাইমর্ডিয়াল ইউট্রিকাল কিন্তু আমি তোমাদের বলে রাখলাম, ভেরি ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। ভ্যাকুওলের এবার কিছু আমরা মোর ইনফরমেশনের মধ্যে চলে আসি। দেখো, যদি আমরা ইন প্ল্যান্টস কিছু ভ্যাকুওলের ইনফরমেশন আসি, টোনোপ্লাস্ট ফেসিলিটেট দ্য ট্রান্সপোর্ট অফ আয়ন্স অ্যান্ড আদার মেটেরিয়ালস এগেইনস্ট কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। এর আগে আমি কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট বলে দিয়েছি, ফ্রম হাই কনসেন্ট্রেশন টু লো কনসেন্ট্রেশন, এইটাকে বলা হয় কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট ইনটু দ্য ভ্যাকুওল। অর্থাৎ ভ্যাকুওলের মধ্যে কনসেন্ট্রেশনটা কম থাকলো আর তার বাইরে যদি কনসেন্ট্রেশনটা সেই প্রোডাক্টের, এক্সক্রিটেড প্রোডাক্টের বেশি হয়ে যায়, ভ্যাকুওলের মধ্যে সে কনসেন্ট্রেশনের এগেইনস্টে সে ট্রান্সফার করে দেয় প্ল্যান্ট তার সমস্ত অদরকারি বা আননেসেসারি আইটেমগুলোকে। কখনো কখনো আবার ভ্যাকুওলের মধ্যেও কিন্তু অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হয়, অর্থাৎ সেখানে যদি বাইরের কোনো মেটেরিয়াল জমা পড়েছে যেগুলো ভ্যাকুওলের মধ্যে অলরেডি সেই মেটেরিয়ালটা বেশি আছে, তা সত্ত্বেও তাকে বাইরের এক্সক্রিটেড মেটেরিয়ালগুলোকে ভ্যাকুওলের মধ্যে এন্ট্রি করতে হবে, তখন আমাদের সেল এনার্জি ইউটিলাইজের মাধ্যমে, অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে বাদবাকি যে সাইটোপ্লাজমের যে
টক্সিক মেটেরিয়ালগুলো প্ল্যান্টের জন্য যে টক্সিক সেগুলো তারা ভ্যাকুওলের মধ্যে ট্রান্সফার করে দেয় যাতে প্ল্যান্ট সেলের সাইটোপ্লাজমটি ক্লিন থাকে। এটা মনে রাখবে। ভ্যাকুওলস হেন্স দেয়ার কনসেন্ট্রেশন, আমরা বলবো হেন্স দেয়ার কনসেন্ট্রেশন is higher in vacuoles than the cytoplasm. সাইটোপ্লাজমে সবসময় কনসেন্ট্রেশনটা হাইয়ার থাকে। মনে রাখবে হাই থাকতেই হবে, কারণ সেখানে আমাদের এই আননেসেসারি প্রোডাক্টগুলো জমা পড়ে। ইন অ্যামিবা the contractile vacuole helps for excretion, very important, এটা এক্সামে প্রচুর আসে। অ্যামিবার ক্ষেত্রে এক্সক্রেটরি অর্গান কি তাকে বলতে হবে কন্ট্রাক্টাইল ভ্যাকুওল, বিকজ অ্যামিবা ইজ অ্যান অ্যানিম্যাল সেল, কিন্তু তার মধ্যে কন্ট্রাক্টাইল ভ্যাকুওল, এই যে ভ্যাকুওলগুলো আছে দিজ আর কল কন্ট্রাক্টাইল ভ্যাকুওল। এই ভ্যাকুওলগুলোর মধ্যে অ্যানিম্যাল সেলেরও এক্সক্রিটরি মেটেরিয়াল জমা থাকে এবং সেই এক্সক্রিটরি মেটেরিয়ালগুলো দিয়ে তারা এক্সক্রিশন বা যে মেটেরিয়ালগুলো ওই সেলটার ক্ষতি করতে পারে তা প্লাজমা মেমব্রেন সঙ্গে এই দেখো ফিউজ করে গেছে। প্লাজমা মেমব্রেন থেকে কি সুন্দরভাবে ফিউজ করে গেল, এরা কিন্তু সাইটোপ্লাজম এক দিল না, এই ফিউজ করে গিয়ে তারা এক্সক্রিট করে দিচ্ছে বাইরে। খুব মনে রাখো। ইন মেনি সেলস, এক্সাম্পল হিসেবে আমরা প্রোটিস্ট বলতে পারি, ফুড ভ্যাকুওলস আর ফর্মড বাই এনগালফিং দ্য ফুড পার্টিকেলস। এই ভ্যাকুওলগুলো কোনো কোনো জায়গায় কি করে, ধরো প্যারামেসিয়ামের ক্ষেত্রে হতে পারে বা অ্যামিবার ক্ষেত্রে হতে পারে। এই যে সিউডোপোডিয়া দেখছো, এই সিউডোপোডিয়ার মধ্যে এখানে যদি একটা ছোট্ট ফুড আইটেম এসে যায়, এই ফুড আইটেম দিয়ে পুরো সিউডোপোডিয়া ওকে ঘিরে ধরবে, এইভাবে পুরো ঘিরে ধরার পরে এই যে ফুড সহ এই পার্টটি একটা ভ্যাকুওলে কনভার্ট করে যাবে, যেখানে তারা ফুড আইটেমগুলো স্টোর রাখে এবং ফুড আইটেমগুলোর মধ্যে তারা এনজাইম সিক্রিট করে। এখানে প্রচুর পরিমাণে এনজাইম সিক্রিট করার পরে এই ফুডগুলো ডাইজেস্ট হয়ে যায় এবং ডাইজেস্টেড মেটেরিয়াল তখন ভ্যাকুওল হয়ে অ্যামিবার বডিতে অ্যাবজর্ব হয়ে যায় এবং অ্যামিবা তাদের নিউট্রিশনটা ঠিকঠাক হয়ে থাকে। কাজে কন্ট্রাক্টাইল ভ্যাকুওল এটা একটা ইম্পর্টেন্ট, প্রোক্যারিওটদের ক্ষেত্রে অ্যামিবার ক্ষেত্রেও আছে এবং এই প্যারামেসিয়ামের ক্ষেত্রেও এই কন্ট্রাক্টাইল ভ্যাকুওল আমরা দেখতে পাই। ভ্যাকুওলের কাজ শেষ করে দিলাম আমরা। এরপরে চলে আসি আমাদের মাইটোকন্ড্রিয়ায়। আমি সবার আগে বলবো মাইটোকন্ড্রিয়ার কিন্তু ড্রয়িং ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে মাইটোকন্ড্রিয়ার ছবিটি এখানে দেখছো, এই ছবির এই ড্রয়িংও তোমরা করতে পারো, অথবা যদি 2D ড্রয়িং, যেটা এটা 3D, তো 3D ড্রয়িং অনেক সময় করা যায় না, তোমাদের বইগুলোকে ঘাটতে হবে। দেখবে বইয়ের মধ্যে আমি পড়িয়ে দেওয়ার পরে যখন ইজিলি বুঝতে পারবে, তাকালেই বুঝতে পারবে। পড়াশোনা কিন্তু এরকমই যে আমি হাত দিয়ে যা দেখিয়ে দেবো তা নয়, আমি বোঝানোর জন্য তোমাদের কিছু 3D ডায়াগ্রামের সাহায্য নিয়েছি। তোমরা বই যখন পড়বে তখন কিন্তু সবসময় 3D ডায়াগ্রাম পাবে না, সেক্ষেত্রে তোমাদের 3D ডায়াগ্রামও থাকতে পারে বা 2D ডায়াগ্রাম থেকে ডায়াগ্রামগুলো আঁকার চেষ্টা করবে। কি বলা হয় মাইটোকন্ড্রিয়াকে? ইট ইজ কল্ড দ্য পাওয়ার হাউস অফ দ্য সেল, বা আমাদের সেলের রান্নাঘর বা কুকিং সেন্টার। মনে করো, কারণ কুকিং সেন্টার থেকে আমাদের এনার্জির সোর্সগুলো আসে, সেরকমই এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে গিয়ে এনার্জি কারেন্সি কাজে লাগে এবং সেখানে তারা এনার্জি জন্য যে এটিপি দরকার হয় সেই এটিপি প্রোডাকশন হতে থাকে এই মাইটোকন্ড্রিয়ার ভেতর থেকে। মাইটোকন্ড্রিয়া সবসময় ডাবল মেমব্রেন স্ট্রাকচার, এই যে উপরের দিকে আউটার মেমব্রেন এবং ভেতর দিকে ইনার মেমব্রেন। মনে রাখবে এই পাশে যখন আঁকবে এটাই কিন্তু আউটার অ্যান্ড ইনার, এই দুটো খুব ইম্পর্টেন্ট স্ট্রাকচার মাথায় রাখবে। এই জন্য এই 3D ডায়াগ্রামটা তোমাদের কাছে ক্লিয়ার করে দিলাম। মাইটোকন্ড্রিয়া যেখানে যেখানে ডাবল মেমব্রেন স্ট্রাকচার আছে, এর আগে আমি একবার বলেছি, আরেকবার বলছি, তাদের নিজস্ব ডিএনএ থাকে, তাদের নিজেরাই নিজেদের একটা ইউনিট, কারণ ডিএনএ এর মধ্যে থাকবে জিন এই মাইটোকন্ড্রিয়াটাকে চালাবে। তার জন্য এরা সবসময় ডাবল মেমব্রেন হয়। মনে রেখো, এদের মধ্যে এই যে গ্রিন কালারের পার্টগুলো দেখছো, দিজ আর কল ম্যাট্রিক্স পার্ট, বাংলায় বলে ধাত্র, ম্যাট্রিক্স, বাট ম্যাট্রিক্স মনে রাখাটাই ভালো। এবং প্রত্যেকটা ম্যাট্রিক্স যখন ফোল্ড হয়ে যায়, ফোল্ড হয়ে তাদেরকে বলা হয় ক্রিস্টা অর ক্রিস্টি, ক্রিস্টা অর ক্রিস্টি। এই যে ছোট ফোল্ডগুলোকে আমরা ক্রিস্টি বলে থাকি। এবং প্রত্যেকটা ক্রিস্টির মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস মনে রাখবে, এই যে আউটার মেমব্রেন এবং এই যে ইনার মেমব্রেন, এই যে স্পেসটা দেখছো, এই যে স্পেসটা, যেটার মধ্যে জানি না দেখা যাচ্ছে কিনা এখানে,
এই যে স্পেসটা ইনার স্পেস, কিন্তু মনে রাখবে আউটার অ্যান্ড ইনার স্পেস, সেটাকে বলা হয় ইন্টারমেমব্রেনাস স্পেস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এরিয়া, কারণ এটিপি প্রোডাকশনের ক্ষেত্রে এই ইন্টারমেমব্রেন স্পেসের কথা আমি বারবার পরবর্তীকালে তোমাদের বলে দেব, কারণ এই ইন্টারমেমব্রেন স্পেসে হাইড্রোজেন আয়ন এইগুলো জমা হয়ে যায় এবং হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশনটা বেশি থাকার জন্য, সেটা আমি তোমাদের পরবর্তী চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারের মধ্যে গিয়ে আমরা এটাকে ক্লিয়ার করে দেব। কারণ এই মেমব্রেনের বাইরে এটিপি সিনথেজ বলে একটা এনজাইম আছে, একটা স্ট্রাকচার আছে, যে এটিপি সিনথেজের মধ্যে দিয়ে ওই হাইড্রোজেনের কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট হয় এবং হাইড্রোজেন যখন পার করে তখন এডিপির সঙ্গে একটা ইনঅর্গানিক ফসফেট অ্যাড হয়ে গিয়ে তারা এটিপিতে কনভার্ট করে। এডিপি প্লাস ইনঅর্গানিক ফসফেট ইকুয়াল টু এটিপি। ডিপি মানে 2 ফসফেট, এ অ্যাডিনোসিন ডাই মানে 2 ফসফেট, কনভার্ট করতে হবে অ্যাডিনোসিন ট্রাই ফসফেট মানে 3-এ, তার সঙ্গে একটা এক্সট্রা ফসফেট লাগলো, সেই ফসফেটকে জুড়ে দেওয়ার জন্য একটা করে হাইড্রোজেন আয়ন লাগে। এগুলো আমি পরে বলবো। সেই হাইড্রোজেন আয়নগুলো এই ইন্টারমেমব্রেন স্পেস, লুমেন, ক্রিস্টা এগুলোর মধ্যে একটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট ক্রিয়েট করে। ফটোসিনথেসিস এবং রেসপিরেশনের সময় তোমাদের আরো ভালো করে বোঝানো হবে। তখন কিন্তু এই মাইটোকন্ড্রিয়া স্ট্রাকচার আর পুরো তোমাদের বেশি বলবো না, একটু ওভারভিউ দিয়ে দেবো ঠিকই, কিন্তু এখানে আমি বেশি করে বলছি। কাজেই ইন্টারমেমব্রেন স্পেস, ইন্টারমেমব্রেন স্পেস, ইন্টারমেমব্রেন স্পেসটা ভুলো না, বিটুইন যে টু লেয়ার্স, অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার পায়ে যে দুটো লেয়ার থাকে বা ডাবল লেয়ার থাকে, তার ভিতরে স্পেসটাকে ইন্টারমেমব্রেন স্পেস বলি। ঠিক আছে, এটাকে মাথায় মনে রাখবে। ইন্টারমেমব্রেন স্পেস আবার এই জায়গাটাকেও বলে, এই যে কালারফুল এলাকা দেখতে পাচ্ছ এই যে ভিতরে, কারণ ইন্টারমেমব্রেন স্পেস হয়ে যাবার ম্যাট্রিক্স বাদ দিয়ে যে স্পেসটা আছে সেটাকেও আমরা ইন্টারমেমব্রেন স্পেসও বলে থাকি। দেখো ম্যাট্রিক্স বাদ, ওটাকে যেমন ইন্টারলুমেন স্পেস বলি, এই যে ম্যাট্রিক্স বাদ দিয়ে এই যে কালারফুল রেড কালারের যে দেখছো, এইটাকেও কিন্তু আমরা ইন্টারমেমব্রেন স্পেসের মধ্যেও ধরে রাখবো। আমি একটু করে কালার সঙ্গে মিশে যাচ্ছে, এইটাও ইন্টারমেমব্রেন স্পেস, এইটাও ইন্টারমেমব্রেন স্পেস। আর এই যে গ্রিন কালারের যে ফোল্ড গুলো দেখছো, এই ফোল্ড গুলোকে বলি ক্রিস্টা অর ক্রিস্টি। এই ক্রিস্টা এবং ক্রিস্টির মধ্যে অক্সিজোম ছোট ছোট দানা থাকে কতগুলো, ওগুলো জায়গাগুলো আমি পরে আসবো, সেগুলোকে তোমাদের স্ট্রাকচার মনে রাখতে হবে। এগুলো কিন্তু পুরো এগুলো ড্রয়িং তোমাদের করতেই হবে, মনে রেখো। দেখো এবার কিছু ইনফরমেশন নিয়ে নি। দিজ আর ক্লিয়ারলি ভিজিবল অনলি হোয়েন স্টেইনড। মাইটোকন্ড্রিয়াকে স্টেইন করলে গলগি বডির মধ্যে এদেরকে ক্লিয়ারলি ভিজিবল হয়, আদারওয়াইজ এদেরকে খুব একটা ভিজিবল হয় না, অনেকটা ট্রান্সপারেন্ট বলে মনে হয়। দেয়ার নাম্বার, শেপ অ্যান্ড সাইজ, এদের সংখ্যা, আকার আকৃতি, সাইজ পার সেল আর ভেরিয়েবল ডিপেন্ডিং অন দ্য ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি। ফিজিওলজি মানে ফাংশন অফ দ্য সেল, সেলের ফাংশন অনুযায়ী এই মাইটোকন্ড্রিয়ার নাম্বারটা ভ্যারি করে। মনে করো একটা স্পার্ম যখন টেইলটাকে ভিগোরাসলি মুভ করছে, তার ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়া অনেক বেশি থাকা দরকার আছে, কারণ প্রচুর এটিপি এনার্জি রিলিজ করতে হচ্ছে সেই মাইটোকন্ড্রিয়াকে। আবার যে সেলগুলো এনার্জি প্রোডাকশন রেটটা কম, তাদের ক্ষেত্রে অতটা লাগে না। ইট ইজ সসেজ শেপড। সসেজ দেখো বিদেশি ক্ষেত্রে অনেকেই সসেজ বলে না, যে হটডগ টাইপের বলে, হটডগের মধ্যে একটা সসেজ লাগানো থাকে, সেটা অর সিলিন্ড্রিক্যাল হ্যাভিং আ ডায়ামিটার অফ, এদের ডায়ামিটারটা একটু মনে রাখলে ভালো হবে, তোমাদের মাইক্রনের আন্দাজ করে দিয়েছি, 0.2 থেকে 1 মাইক্রন, অ্যাভারেজে 5 মাইক্রন তোমরা বলতে পারো, কারণ এগুলো শেপগুলো অল্প অল্প ডিফারও করে। অ্যান্ড লেন্থ হয়ে যাবে 1 to 4.1 মাইক্রন। তাহলে বুঝতে পারছো এটা সসেজের মতো লম্বাটে, ইলংগেটেড স্ট্রাকচার, সসেজের মতো লম্বাটে স্ট্রাকচার বলে মিনিমাম 1 থেকে শুরু করে 4.1 মাইক্রন অবধি লম্বাটে হয়ে থাকে। এই যে আঙ্গুলের মতো লম্বাটে, অনেকটা এতটুকু, ঠিক আছে, এইভাবে মাইটোকন্ড্রিয়া। কিন্তু তার ব্রেথটা একটু কম থাকে, 0.2 থেকে 1 মাইক্রন অবধি সাইজ হয়ে থাকতে পারে। মাইটোকন্ড্রিয়া আমাদের 4 নম্বর অর্গানেলি। আমরা একে একে সমস্ত অর্গানেলিতেই চলে আসব। এই ড্রয়িংটা কিন্তু তোমরা ভালোভাবে করে নিতে পারো, এটা মনে হয় সব থেকে ভালো ড্রয়িং তোমাদের আমার ক্ষেত্রে মনে হতে পারে। A mitochondrion
আগে একটু পড়ে নিই, তারপরে বাকিগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। অলরেডি কিছু অংশ দেখিয়েছি, এবার আসছি। মাইটোকন্ড্রিয়ান মানে একটা মাইটোকন্ড্রিয়াকে বলা হয় ইজ এ ডাবল মেমব্রেনড bound structure, membrane bound structure, outer membrane and the inner membrane. It is divided lumen into two aqueous compartment, that is outer compartment and the inner compartment, and this compartment is filled with matrix. Inner membrane forms the number of infolding, maximum infolding তাদেরকে বলা হয় ক্রিস্টি। আগেই আমি বলে দিয়েছি, এই যে দেখো ইনফোল্ডিং গুলো হয়েছে, এই যে ইনফোল্ডিং গুলো হয়েছে, ইনফোল্ডিং গুলো হয়েছে, এই যে ভিতরগুলো, এই যে যেখানে আমি ভিতরের লুমেন গুলো দেখছো, এই যে এগুলো ম্যাট্রিক্স দিয়ে ভর্তি করে থাকে এবং এগুলোরই আরেক নাম হচ্ছে ক্রিস্টি বা ক্রিস্টা। এটা ড্রয়িং করাটা খুব ইজি, একদিক থেকে শুরু করে বাকি ফোল্ডটা ঢুকিয়ে দিলেই ক্রিস্টি বা ক্রিস্টি আঁকা যায়। টুয়ার্ডস দ্য ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের দিকে এরা ফোল্ডটা করে থাকে। দে ইনক্রিজ সারফেস এরিয়া, খুব ইম্পর্টেন্ট, আবারও বলেছি, সারফেস এরিয়া যত বেশি ইনক্রিজ হবে, ইন্টার মেমব্রেনার এক্সচেঞ্জ, আমরা কিছুক্ষণ পরেই যেটা তোমাদের আলোচনা করছিলাম কিছুক্ষণ আগে, যে হাইড্রোজেনের কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট এখানে কাজ করে। দেখো কিছু কিছু স্ট্রাকচার আমি তখন বলিনি, এগুলো তোমাদের এখন বলে দিচ্ছি। ডিএনএ, এই যে ছোট 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 প্যাচানো প্যাচানো এই যে পার্পেল কালারের স্ট্রাকচার দেখছো, দিজ আর দ্য মাইটোকন্ড্রিয়াল ডিএনএ। কাজে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ কাদের থাকে? যারা ডাবল মেমব্রেন স্ট্রাকচার। এই যে ছোট ছোট ডট গুলো দেখছো, এটাও ড্রয়িং করতে হবে, ক্রিস্টির গায়ে লেগে থাকে, দে আর কল রাইবোজোম। প্রত্যেকটা ক্রিস্টির ভেতরে থাকে ম্যাট্রিক্স, আগেই বলেছি। অ্যান্ড আউটার মেমব্রেন, ইনার মেমব্রেন, ইজিলি বুঝতে পারছো, এই যে ডট করে এটা খুব ছোট ছোট কাছাকাছি থাকে। এছাড়া থাকে ইন্টার মেমব্রেন স্পেস, এছাড়া তোমাদেরকে ইন্টার মেমব্রেন স্পেস নিয়ে আমি ডিসকাস করে দিয়েছি। ভেতরেও এখানেও থাকবে এবং মেনলি ক্রিস্টির বাইরের দিকে থাকবে ইন্টার মেমব্রেন স্পেস। ক্রিস্টির বাইরে এই দিকে দেখো, এখানে হাইড্রোজেন এবং গায়ে লেগে থাকবে কোথায়? ওই যে ইনার মেমব্রেনের গায়ের কিন্তু লেগে থাকে, ইনার মেমব্রেন অ্যান্ড ক্রিস্টি ইন বিটুইনে এখানেও ভরে থাকে আমাদের ইন্টার মেমব্রেন স্পেস বলা হবে, এখানে হাইড্রোজেনের কনসেন্ট্রেশন গুলো থাকে। এবার একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার দেখো, এই যে ফোল্ড গুলো হয়েছে বা ক্রিস্টি, তার মাঝখানে ছোট্ট ছোট্ট ডট লাইক স্ট্রাকচার, অনেকটা আমাদের টেনিস র্যাকেটের মতো, টেনিস খেলা হয় না র্যাকেট, ওই টেনিসের র্যাকেটের মতো। এইগুলোকে আমরা বলি বিভিন্ন ধরনের F0 পোর্শন। ঠিক আছে, এই যে দেখো F0 পোর্শন, অর্থাৎ F0 মানে যেটা এই যে স্মলার পোর্শন, F0 পোর্শন গুলো কোথায় থাকে? F0 পোর্শন গুলো ক্রিস্টির মধ্যে ঢুকে থাকে, ক্রিস্টির মধ্যে, আর বাইরের দিকে বেরিয়ে থাকে। দেখো কোথায় বেরিয়ে আছে, দেখো এই যে ক্রিস্টির লুমেনের ভেতরে বেরিয়ে আছে, সেই পাশটা গেল F1 পোর্শন। অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার মধ্যে F0 F1 পোর্শন নামে একটা বিশেষ স্ট্রাকচার দেখতে পাওয়া যায়। আর ক্রিস্টি পার্টটা তো তোমাদের এর আগেই বলে দিয়েছি, ফোল্ড গুলোকে আমরা বলি ক্রিস্টি। দেখো এরপরে আমরা মাইটোকন্ড্রিয়ার যে স্পেশাল ইনফরমেশন গুলো নেওয়ার পরে আরো কয়েকটা ইনফরমেশন এখান থেকে তোমাদের দেখে নিতে হবে। টু মেমব্রেন হ্যাভ দেয়ার ওন স্পেসিফিক এনজাইমস, two membrane have their own specific enzymes associated with the mitochondrial function. Matrix possess a circular DNA. প্রত্যেকটা ম্যাট্রিক্সের মধ্যে কিছু কিছু সার্কুলার ডিএনএ রয়ে যায়। ছবিটা বারবার উঠে যাচ্ছে, কিন্তু এখানে দেখে নাও সার্কুলার ডিএনএ থাকে এবং এদের মধ্যে যে রাইবোজোম গুলো থাকে সেগুলোর নেচার 70s, কখনো 30s রাইবোজোমও থাকে। and components for protein synthesis, আমি আগেই বলেছিলাম এদের যেহেতু নিজস্ব ডিএনএ আছে, নিজস্ব রাইবোজোম আছে, এরা নিজেরাই প্রোটিন সিনথেসিস করতে পারে মাইটোকন্ড্রিয়ার জন্য যে প্রোটিনগুলো দরকারি। দ্য মাইটোকন্ড্রিয়া ডিভাইডস বাই ফিশন, মাইটোকন্ড্রিয়া ডিভাইড করে যায়। কখন ডিভাইড করে? যখন সেল ডিভিশন দরকার পড়ে। মনে রাখবে, আমি পরে পড়াবো যে সেলের মধ্যে ইন্টারফেজ হয় যে সমস্ত সময় সেল তার বিল্ডিং মেটেরিয়ালগুলোকে ডাবলিং করে নেয়। যদি ডাবল না করে তাহলে সেলটা তো দুভাগে ভাগ হতে পারবে না। তার জন্য
যখন সেল অন্যান্য অর্গানেগুলো নিজেদের ডাবল করছে, তখনই মাইটোকন্ড্রিয়া নিজেদেরকেও ডাবল করে নেয়। কিভাবে করে? তারা ফিশন পদ্ধতিতে ডাবল করে। ফিশন মানে তোমরা জানো ফিউশন এবং ফিশন। ফিউশন মানে মিলে যাওয়া, ফিশন মানে দুটো জাস্ট অর্ধেক হয়ে যাওয়া বা আলাদা হয়ে যাওয়া। এইভাবে ফিশন পদ্ধতি, এদের কোনো সিনথেসিস আমাদের এখনো জানা নেই। যেমন ডিএনএ রেপ্লিকেশন হয় ডাবল হওয়ার জন্য, সেরকমই মাইটোকন্ড্রিয়া এবং অন্যান্য অর্গানেলিসগুলো ফিশন পদ্ধতিতে নিজেদেরকে ডাবল করে নেয়। মানে একটা সেল যখন ডিভাইড করবে, ধরো একটা সেলে আগে 10টা মাইটোকন্ড্রিয়া ছিল, সেই সেলটার মধ্যে এর পরবর্তী দুটো সেলে মাইটোকন্ড্রিয়াগুলো ডিভাইড করবার জন্য নিজেদেরকে 20টা হয়ে নিতে হবে। তখন ওই যে 20টা হয়ে গেল, 10টা, প্রত্যেকটা মাইটোকন্ড্রিয়া নিজেদেরকে ফিশন পদ্ধতিতে আলাদা করে নিল। মাইটোকন্ড্রিয়ার ফাংশন নিয়ে একটু যদি ডিসকাস করে দিই তাহলে বলে দিই তোমাদের সামনে। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার। ফাংশনগুলো জেনে নাও। মাইটোকন্ড্রিয়া আর দ্য সাইটস ফর এরোবিক রেসপিরেশন। মনে রাখবে এখানে এরোবিক রেসপিরেশন হয়, কারণ ক্রেবস সাইকেল, এরপরে তোমাদের রেসপিরেশনের ক্ষেত্রে বলবো সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হলো যে মেমব্রেন ট্রান্সপোর্ট ইটিএস সিস্টেম, যেটাকে বলা হয় ইটিএস। আমরা যখন রেসপিরেশন পড়াবো তখন তোমাদের কাছে অনেকগুলো পদ্ধতি পড়াবো রেসপিরেশনের। তার মধ্যে দুটো পদ্ধতি, একটা হচ্ছে ক্রেবস সাইকেল মাইটোকন্ড্রিয়ার মধ্যে স্পেশালি হয়, আর ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম আর ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন ইটিসি বা ইটিএস এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে হয়। এখানে হিউজ অ্যামাউন্ট অফ অক্সিজেনের রিকোয়ারমেন্ট আছে, খুব ইম্পর্টেন্ট রাখবে। দে প্রডিউসেস এনার্জি in the form of ATP, so they are called powerhouse of the cell. আমি সবার প্রথমেই বলেছিলাম মাইটোকন্ড্রিয়া থেকে এটিপি প্রডিউস হয়, এটিপি সিনথেজ নামে একটা স্পেশাল এনজাইম আছে তার সাহায্যে। তাহলে চলো আমরা মাইটোকন্ড্রিয়া নিয়ে আমরা কিছু ইনফরমেশন নিয়ে নিলাম।